ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 57 সুরভি আক্তার। রাত্রি 2:40 মেঘাকে পাশে বসিয়ে শুনশান রাস্তায় ধীর গতিতে ড্রাইভ করছে রুদ্র। মাঝরাতে জনবহুল রাজধানী, নীরব রাস্তাঘাট প্রায় জনশূন্য। এধার ওধার গুটি কয়েক গাড়ি চলাচল, নিঃশব্দে চলছে সবে। এই মধ্যেও রাস্তায় মেঘাকে ঘুম থেকে তুলে কোথাও একটা নিয়ে যাচ্ছে সে। ঘুমে ঢাল একবিংশে, আচ্ছন্ন দুচোখ, পুরোপুরি বেঠাল হয়ে পড়ে আছে সিটে গায়ে এলিয়ে। দুবার জিজ্ঞাসা করেছে কোথায় যাওয়া হচ্ছে, রোজ উত্তর করেনি। এদিকে শান্তি হচ্ছে না। কোনো রকমে টেনে টুনে চোখের ভার পাপড়ি যুগল ফাঁক করলো মেঘা। নিভু নিভু চোখে জানালা ভেদে রইল, বাইরে তাকালো একবার, অতঃপর ঘাড় ঘুরিয়ে রোদ্রের দিকে তাকিয়ে আধো আধো স্বরে জানতে চাইল তৃতীয়বারের মতো, কোথায় যাচ্ছি আমরা? গেলে দেখতে পাবি। বলুন না, কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে? ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো। এভাবে বসে থেকে আমি আরাম পাচ্ছি না একটু। কিছুটা বিরক্ত মাখানো স্বর। রৌদ্র শান্ত চোখে তাকালো। এক হাতে স্টিয়ারিং সামলে মুচকি হেসে অপর হাত বাড়িয়ে দিয়ে বলল ঠান্ডা স্বরে, বুকে এসো তাহলে, আরাম পাবে। রমণীর আধো চোখ জোড়ায় এক পলসা হাসি খেলে গেল এহেন কথায়। ঠোঁট ঠেলে চমৎকার হাসলো সে। মুহূর্ত পার করলো না, দ্রুত ডান দিকে সরে আসলো। রোদ্রের বাহুডোরে সঁপে দিল নিজেকে। বেশ আয়েশ করে শরীর এলিয়ে দিল বেপরোয়া যুবকের বুকের বাম পাশে। বেশ অদ্ভুতভাবে প্রশান্তি খুঁজে পেল সে। গা ম্যাজ ম্যাজ বিরক্তিটুকু মিলিয়ে গেল নির্বিশেষ। রৌদ্র পরম আবেশে নরম হাসে, হিম হয়ে যায় বক্ষস্থল। আজকাল মেঘা বড্ড প্রশ্রয় দেয় ওকে। এই প্রশ্রয়ের সঠিক ব্যবহার করাটা উচিত নয় কি তার? রোজ আলগোছে ওর কাঁধে জড়িয়ে নিয়ে এলো, চেপে ধরলো বুকের মাঝে, আলতো করে চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। মেঘা আরামে চোখ বুজে নেয়। কিছুটা সময়ের মধ্যে ওদের গাড়িটা এসে থামে সিরাতদের নতুন ফ্ল্যাটের সামনে। এ বাড়িতে কেউ নেই। ইভেন্টের জন্য কবির মেনশনে গিয়েছিল আহিয়ান আর সিরাত। আজ আর ফেরা হয়নি, থেকে গেছে ওখানেই। আসার আগে রোদ্র চাবি নিয়ে বেরিয়েছে। গাড়ি পার্ক করে মেঘাকে ডাকলো আলতো স্বরে, এভারা। ওঠো, এসেছি। কোথায়? আপুর ফ্ল্যাটে। মেঘা চোখ খুলে, বোধ পায় না কিছু বলার। গাড়ি থেকে নেমে মেঘাকে নামালো রৌদ্র। টলছে একবিংশে। রৌদ্র ঝুঁকি না বাড়িয়ে এক চোট ওকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে হাঁটা ধরলো। মেঘা কেবলই মিঠে হাসে। চাবি ঘুরিয়ে বাড়িতে ঢুকলো ওরা। মেঘাকে বেসিনের সামনে নামিয়ে দিয়ে রৌদ্র বলল, চোখ মুখে পানি ছিটিয়ে নাও একটু। রৌদ্র তাই করলো মেঘা। ঠান্ডা পানির ঝাপটায় ঘোর কেটেছে অনেকটা। মুখ মুছতে মুছতে বলল হাই তুলে, এত রাতে এখানে আসলাম কেন? রৌদ্র হাসলো একগাল, বেশ নরম হাসি, অবসাদ কিছুটা। বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল তাই। তাহলে আমাকে নিয়ে আসলেন কেন? তোমার কাছে আমার অক্সিজেন খুঁজে পাই। তুমি না থাকলে দম নেব কিভাবে? বড্ড কথা শিখেছেন রাইনো মুখ। শুকনো কথায় পেট ভরবে না, খিদে পেয়েছে আমার। ভ্রুকুচকায় রোজ। বিরক্তি আসে না এক বিন্দুও। ওয়েট, কিচেনে কি আছে দেখছি। সে চলল কিচেনের দিকে, পিছু নিল মেঘা। সিরাতরা সেই গত পরশু বাড়িতে গেছে, তালাবদ্ধ করে রেখে গেছে এবারই। ফ্রিজে ফ্রেশ কোনো খাবার নেই, ফ্রুট আছে টুকটাক। খিদে পেয়েছে, সেসবের রুচিতে কুলোলো না। ম্যাগি আছে ক্যাবিনেটে। মাঝরাতে মেঘার এটা খাওয়ার অভ্যাস আছে, রোজও জানায় এটা। সে লেগে পড়লো ঝটপট ম্যাগি তৈরিতে। মেঘা বাধা দিলেও শুনল না, বরং মেঘাকে তুলে পা ঝুলিয়ে ক্যাবিনেটের উপর একপাশে বসিয়ে দিল। সে মাঝরাতে পারে একটু আধটু, তবে ম্যাগি বানানো হয়নি কখনো। তবুও দক্ষ হাতে সবটা করতে পারছে। শিখিয়ে দিচ্ছে মেঘা। রোজকে হাত লাগাতে দেয়নি, কেবলই নির্দেশনা দিয়েছে। 10 মিনিটের ব্যবধানে ওদের রান্না শেষ। এ বাড়িতে মোটে 4টা ঘর। নিচতলায় ড্রয়িং রুমের পাশাপাশি একটা ঘর আছে, আর তালাবদ্ধ বাকি 3টে। ঘরে না গিয়ে ড্রয়িং রুমে টিভি ছেড়ে
সোফায় পা তুলে বসলো মেঘা। পাশে রোজও। সে খাবে না, মেঘা একাই খাচ্ছে, দৃষ্টি টিভির পর্দায়। খাওয়ার ফাঁকে ফাঁকে রোজের কাঁধে মাথায় এলিয়ে দিচ্ছে বারংবার। রোজও বেশ চিন্তিত, খচখচ করছে কিছু একটা নিয়ে। মন নেই আশেপাশে কোথাও, মনে ঘুরছে হাজারো উল্টোপাল্টা চিন্তারা। পুরো ওলট পালট করে দিতে ইচ্ছে করছে বেপরোয়া যুবকের। মনের চিন্তা মনে রেখেই দুদিকে মাথা নাড়িয়ে এলো রৌদ্র। চোরা চোখে মেঘার নরম নির্ভেজাল মুখের দিকে তাকায়। রমণী আপন মনে খাচ্ছে। সে তো সবে মানতে শুরু করেছে রৌদ্রকে। রৌদ্র যদি ভুল চুক করে ফেলে তাহলে মেঘা ওকে ভুল বুঝবে। না না, রৌদ্র এমনটা করতে পারে না। সে বিড়বিড় করে দুদিকে মাথা নাড়ল অনবরত। তার বিড়বিড়ানো মেঘাও কানেও এসেছে। খাওয়া ফেলে নুডলসের বাটির সামনে রাখলো রমণী। পূর্ণ ধ্যান দিল রৌদ্রের দিকে। সন্দিহান হয়ে শুধালো, মুখ কিছু বললেন আপনি? হুম, একটা কথা বলি? হাজারটা বলুন। আমার সাথে যাবে? কোথায়? অনেক দূরে, যেখানে পরিচিত কেউ থাকবে না, কেউ চিনবে না তোমায় আমায়। তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য কেউ থাকবে না সেখানে, কেবল তুমি আর আমি থাকবো। যাবে আমার সাথে এমন কোথাও? সুইজারল্যান্ড? যাই ওখানে। ওখানে সব আছে, শুধু তোমার অভাব। আমরা থাকবো ওখানে, একলা থাকবো, কোনো ভাগিদার থাকবে না। সম্পূর্ণ তুমি শুধু আমার হয়ে থাকবে ওখানে। পুরো একটা সংসার আছে তোমার, সব সাজানো। সাজিয়েছি আমি। যা যা বাকি আছে সব এনে দেবো তোমায়। যা চাইবে, যেভাবে চাইবে সেভাবে চলবো। বাধ্য হয়ে তোমার কথা শুনবো, তবু একটাবার আমার কথা শোনো। চলো আমার সাথে। আমি তো আপনার সাথেই আছি এখনো। এই দেখুন, আপনার কাছে, খুব কাছে আছি। অদূরে যাওয়ার প্রয়োজন কি? এখানে আমাদের সবাই আছে। মা, বাবা, বনি, বাবাই, ভাইয়া, সাফা, শিশির, মেহের আপু, আরও সবাই। এদের ছেড়ে অত দূরে যাব কেন আমরা? ওখানে গেলে, ওখানে না গেলে যদি এখান থেকেও হারিয়ে ফেলি তোমায়, তখন? কী সব পাগলামো করছেন সেই থেকে? কোথায় হারাবেন? কোথায় যাব আমি আপনাকে ছেড়ে? বলছি তো যাব না কোথাও। তবুও কেন বলছেন এমন? এই তো কাছে আছি, আরও কাছে থাকবো সারা জীবন। রোজও পাল্টা উত্তর কিছু বলল না। শুষ্ক ঢোক গিলল, ঘাম ছুটছে চিবুকের ধারে। মেঘার থেকে চোখ ফিরিয়ে নিল সে। রমণী ওর বাহু জড়িয়ে রেখেছে। রোজও ওর থেকে ছাড়িয়ে নিল নিজেকে। দূরত্ব বাড়িয়ে লম্বা শ্বাস টেনে বলল, ঘুমাও গিয়ে। আর আপনি? আমি আছি এখানে, একটু পর আসছি। তুমি রুমে যাও। রাগ করলেন? রাগের কোনো কারণ নেই। তাহলে দূরে গেলেন কেন? এভাবে কথা বলছেন কেন? ইভারা, প্লিজ ওপরে যাও। তোমার থেকে একটু দূরে থাকা প্রয়োজনের সময়। শোনো আমার কথা। মেঘা শুনল না, বরং জেদ খাটিয়ে আরও কাছে ঘেঁষে ওখানেই বসে রইল। রোজও ওর থেকে দূরত্ব বাড়ায়, আবার ফাঁক হয়ে বসে। তা দেখে কপালে শুকনো ভাঁজ পড়ে একবিংশের। অশ্রু উল্টে আবার কাছে যায়। রেগে বলে, হয়েছেটা কি? একবার দূরে যাচ্ছেন কেন? বারবার দূরে যাচ্ছেন কেন? কাছে যাওয়াটা মঙ্গলজনক হবে না তোমার জন্য। রুমে যেতে বলছি, যাও। যাব না, আপনার কাছেই থাকবো আমি। ভয় পাচ্ছেন আমাকে হারানোর? তাহলে কাছে আসছি বলে সরিয়ে দিচ্ছেন কেন? রোজো সংযত চোখে চোখ নামায়। পরপর ঢোক গেলার সাথে সাথে কণ্ঠ মনির বিচরণ হয় ওপর নিচ। এভাবে বারবার কাছে আসছো যে, ভুল করেও যদি নিয়ন্ত্রণহীন কোনো ভুল করে ফেলি, তাহলে ভুল বুঝবে আমায়, আর সেই ভুল বোঝাবুঝির জোরে আমাকে ছেড়ে চলে যাবে। আমি চাই না তুমি আমায় ছেড়ে যাও। নিয়ন্ত্রণে আছি, থাকতে দাও। যাও তুমি, নয়তো অঘটন ঘটে যাবে। বাড়ি ফাঁকা, অঘটন দেখা বা আটকানোর কেউ নেই। ঠোঁটকাটা কথায় মেঘা আকস্মিক একটুখানি লজ্জা পেল। আলগোছে মাথা নামিয়ে রোজের বুকের বাঁ পাশে রাখলো। চোখ বুজে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝবো না ফুল। চোখ সরু করে রোজ, এই মেয়ের মতিগতি দুর্বেদ্য নাকি বুঝেও অবুঝ রৌদ্র। তুমি কি ইনডাইরেক্টলি আমাকে উস্কে দিচ্ছ? চাইছো ভুল করে? মেঘা নিরুত্তর, মুখ লুকিয়ে সিটিয়ে গেল আরও বেশি। লাজুকতার আবরণে ঢলে পড়ল তার নির্মল কায়া। রৌদ্র নীরব সম্মতি পায়, হাসে ওষ্ঠ পিষে, হাঁচকি টোনে ধীরে ডেকে ফিসফিসিয়ে, সুইট হার্ট, ডু ইউ ওয়ান্ট মি? একটু থামলো, নিজেকে সহ্য বলল, ভুল মানুষ একবারই করে।
আজ আর জিজ্ঞাসা করব না, পালাতে দেব না কিন্তু। জেনে বুঝে কাছে আসো, নয়তো ফল ভালো হবে না বলে রাখলাম। নীরব হুমকি তার। ভরকায় একবিংশে দ্রুত সরে আসে রোজের থেকে। উঠে দাঁড়িয়ে ঘন পলক ফেলে, ওপাশ এপাশ ওপাশ, ঠোঁট উল্টায় একচোট স্বরে আমতা আমতা করে বলে, না, আমি ঘুমাবো, উপরে যাচ্ছি। সে এলোমেলো কদম বাড়াতে নিল। এক কদম এগোলেও দ্বিতীয় কদম মেঝেতে পড়ল না। তার আগেই টান পড়ল হাতে। কেবল তাতেই শেষ নয়, রৌদ্র হ্যাচকা টানে মেঘাকে সোফা এনে ফেলল রৌদ্র। হুমড়ি খেয়ে পরে টাল হারিয়ে পড়ল রমণী। তুলতুলে তুলোয় তলিয়ে গেল তার ছিপছিপে নারী তনু। তীর তীর করে কেঁপে উঠল সাথে সাথে। তড়া করে বড় বড় চোখে চাইল। মুহূর্তে বিলম্ব হলো না, রৌদ্র ওর খুব কাছে চলে যায়, ঝুঁকে পড়ে মেঘার দিকে। ভয়ে শুষ্ক ঢোক গেলে রমণী, চিবুক নুয়ে গলায় মেশায়। শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে। রৌদ্র তর্জনী দিয়ে তার নোয়ানো চিবুক উঁচিয়ে ধরে, আধো কাতর স্বরে জানতে চায়, সত্যি ঘুমাবে? আজ না ঘুমলে হয় না? রোজ তো ঘুমাও। মেঘা স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে বনে চেয়ে আছে। একই করে মশগুল হলো সে নিজেও। এক দৃষ্টি তার, তবুও নিজেকে ধাতস্থ করে রোজের ক্ষুদ্র মুখায়বে দেখে ভীত স্বরে ঠোঁট নাড়ায়। কি কি করছেন? জানি না, শুধু জানি প্রশ্রয় দিয়েছ তুমি। আগ বাড়িয়ে এসেছ নিজেই। আমি কেবলই প্রশ্রয়ের সঠিক ব্যবহার করব। রাইট নাও আই নিড ইউ ডেসপারেটলি। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ভরকায় মেঘা। শুকিয়ে যায় কণ্ঠনালী। রৌদ্রের দৃষ্টি অদ্ভুত, মারাত্মক ঘোর সেখানে। হাঁসফাঁস তার অবস্থা। রমণী কুল কিনারা হারায়, খুঁজে পায় না দিশা। রৌদ্রের বুকে হাত ঠেসে আলতো ধাক্কা দেয়। ভেজা কণ্ঠ চিরে বলি ফুটায় জোরপূর্বক, রৌদ্র না প্লিজ, ইভারা প্লিজ। কণ্ঠ ভীষণ কাতর, তীব্র আকাঙ্ক্ষা উপচে পড়ছে। শেষ মুহূর্তে নিজেকে সংবরণের যথেষ্ট চেষ্টা চালিয়েও ব্যর্থ হলো বেপরোয়া যুবক। আর সম্ভব নয়। আমাকে আগে আবার বিয়ে করুন, তারপর। রোজকে রুখতে নিরর্থক বাহানা বোকানারির। ঝটপট পাল্টা তাড়াহুড়োতে প্রত্যুত্তর রোজের জবানে, কাল আবার বিয়ে করবো, প্রমিস, বাট নাও আই নিড ইউ। আমি এখনো প্রস্তুত। এভারা প্লিজ, জান পাখি। কথা শেষ হওয়ার আগেই পরম উৎকণ্ঠিত ডাকে দমে যায় একবিংশে। নতুবা রৌদ্রকে দমানোর শান্ত নেই তার, শক্তি নেই ক্ষণমাত্র। হার মেনে নেয় সে, শুক্র ঢোক গিলেই কেবল। রৌদ্র ঝুঁকে এসে ওর মসৃণ কপালে ঠোঁট ছোঁয়ায় উন্মোদনা সামলে। নাকের ডগায় জমা বিন্দু বিন্দু নোনা জল কণা শুষে নেয় গাঢ় চুনমনে। নাকফুল সহ আখিলতার সেই কাটা দাগে ঠোঁট ছোঁয়াতে ভোলে না। একে একে দু চোখের পাতা ছাপিয়ে পুরো মুখশ্রী জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরশ বুলিয়ে দিয়ে যায় বেপরোয়া যুবকের নিয়ন্ত্রণহীন অধর। মেঘা সুপ্তানুভূতিতে চোখ খিচে নেয়, দম নিতে ভুলে যায় সে। লাল হয়ে ওঠে দুধে আলতা মুখায়ব। তা দেখে এক পর্যায়ে থামে রৌদ্র, ধাতস্থ হয়ে গাঢ় দৃষ্টি স্থির করে একবিংশের কম্পিত রক্তিম মুখায়বে। রমণীর আখিদয়ের নেভানো পত্রযুগল কাঁপছে ছিঁড়ে ছিঁড়ে। রৌদ্র নিঃশব্দে ঠোঁটে ঠেলে হাসে মৃদুমন্দ। প্রেয়সীর গোলাপ বর্ণ অধরের বাম কোণে শক্ত চুনমন এঁকে কপালে কপাল চিকিয়ে প্রশ্ন সূচকে ফিসফিসি করে বলে, Am I carpelling you? নেভানো পত্রযুগল টেনে হিচড়ে আলাদা করলো মেঘা। দমে রাখা শ্বাস টানলো ধক করে। সে এতক্ষণ সমর্পণ করে দিয়েছে নিজেকে। তার দৃষ্টিতেও অবদ্ধ ঘোর। কণ্ঠ ছিঁড়েও দু শব্দ উচ্চারণ সম্ভব নয়। তাই ঢোক গেলে আশকারা সূচকে না বোধক মাথা নাড়ল সে। বিপরীত ক্রূর হাসে রৌদ্র, সায় পায়, অবদ্ধ হয় চূড়ান্ত। রমণী সুঢল গলার ভাঁজে মুখ গুজে হাসকি চনে বিড়বিড়িয়ে বলল, সরি সুইটহার্ট, খুব বেশি আবদ্ধ হব আজ। দীর্ঘ 5 বছরের দূরত্ব জন্মানো সব অভিমান, অভিযোগ, ঘৃণার দেওয়াল ভেঙে চূর্ণ হয়ে বেসামাল রোজের নিবিড় ভালোবাসার জোয়ারে। সকাল 8টা। নিচে সবাই উপস্থিত খাবার টেবিলে। ইয়াস গেস্ট রুমে থেকে বেরিয়েই আজের মুখোমুখি হয়েছে।
আজও ওকে দেখে এক ফালি হাসে। গুড মর্নিং ইয়াশ। গুড মর্নিং। তোমার সাথে তো কথা হলো না সেভাবে। রাতে প্রবলেম হয়নি তো? উহুম। নিচে চলো, ব্রেকফাস্টের সময় হয়েছে। যাও, যাচ্ছি। ইয়াসের ছোট ছোট উত্তর। আজও ওর অস্বস্তি বুঝে বেশি কথা বাড়ালো না। সে প্রস্থান করতেই করিডোর থেকে নিচে তাকায় ইয়াস। চোখ ছোট করে সবাইকে অবলোকন করে। মেঘা নেই, আর না রৌদ্র। পাশ ফিরে মেঘার রুমের দিকে তাকালো। দরজা চাপানো। হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। শ্বাস ফেলে মেঘার রুমের দিকে এগোয় সে। দরজার কাছে থেমে করে নাড়ে। মিনিটের মাথায় চাপানো দরজা খুলে বেরিয়ে আসে সাফা। ঘুম ঘুম চোখে কপালে বিস্তর ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে সম্মুখপানে তাকায় চঞ্চলা রমণী। ইয়াসকে দেখে আকস্মিক শিথিল হয় ললাটের ভাঁজ। থতমত খায় কিছুটা। ভাবাচাকা স্বরে বলে, আপনি? ইয়াসের চোখ সরু। না চাইতেও সাফার দিকে আঁকা করে নজর বুলিয়ে নিল। কি এলোমেলো একটা মেয়ে। রাতে ঘুমিয়েছিল নাকি যুদ্ধ করেছে কে জানে। কি উস্কো খুস্কো চুলগুলো, এলোমেলো গায়ের পোশাক। নজর সামলে নেয় যুবক। কড়া কণ্ঠে বলে, মেঘা কোথায়? ওঠেনি? সাফার ধ্যান ভাঙে। কেমন আহাম্মক হয়ে ভ্যাট ভ্যাট করে তাকিয়ে থাকে লোকটার পানে। কড়া কণ্ঠে ঘোর ছুটে যায়। দ্রুত তাকায় ঘরের ভেতরে। মেঘা নেই। বলে বোকার মতো, মেঘা তো ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায়? তা তো জানি না। রাতে তো আমার পাশেই ছিল। উঠেছে কিনা দেখিনি। ইয়াস চোয়াল খিচে নেয়। কান্ত জ্ঞানহীন একটা মেয়ে। ভীষণ বিব্রত হলো সে। কর্কশ স্বরে বলল দাঁত পিষে, এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? নিচে যাও, গিয়ে দেখো মেঘা কোথায়। খুঁজে পেলে বলবে আমি ডাকছি। সাফা চমকায়। কোনো উত্তর বা প্রস্থানের সময় সুযোগ না দিয়ে আবার ধমকাই আস। কি হলো? যাও। যাচ্ছি তো, এভাবে ধমকাচ্ছেন কেন? সাফা ছটফট পায়ে নিচে নামলো। মেঘার খোঁজ করলো। দেখলো মেঘা বাড়িতে নেই। ছাদে, রুমে, বারান্দায় কোথাও নেই। ফোন ঘরে পড়ে আছে। একথা ইয়াসের কানে যাওয়া মাত্রই গুমোট ক্ষোভে ফেটে পড়ল সে। বুঝতে বাকি রইল না কিছু। রৌদ্র ঘরে নেই, সেটা দেখেছে মেঘার খোঁজ করার পরপরই। ওদের সম্পর্কটা যে অনেক দূরে গিয়েছে তাও বুঝতে বাকি রইল না এতক্ষণে। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। সে হতে দেবে না, কিছুতেই না। চোয়াল খিচে ঘরে পায়চারি করছে ইয়াস। রাগে ফেটে যাচ্ছে তার মাথা। গজগজ করতে করতে কাউকে কল লাগিয়ে কানে ফোন চেপে ধরলো। ওপাশ থেকে রিসিভ হতে কড়া গলায় এক প্রকার আদেশ করলো, আগামীকালের মধ্যে সব পেপার হাতে চাই আমি। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টা হাতে আছে আমার। সব পেপার তৈরি করে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন। যদি আজ সম্ভব হয় তাহলে আজকে, যত তাড়াতাড়ি সম্ভব এই আইনি ঝামেলা চোকাতে চাই আমি। ব্যবস্থা করুন সব কিছুর। সকালের মিঠি রোদ বারান্দার ফাঁক গলিয়ে ঘরে এসে আছড়ে পড়ছে। ঝিরঝির রোদের ঝলকানে তির্যক রোশনি মেঝেতে ঢেউ খেলে চিকচিক করছে অর্ধচন্দ্রের ন্যায়। মৃদুমন্দ পাবনে ঝপটাচ্ছে বারান্দার পর্দাগুলি। এক অংশে এখনো ঘুমে বিভোর। রোজের লোমশ বুকের মাঝে সেপ্টে ঘুমিয়ে আছে সে। তার ভারী উষ্ণ শ্বাসে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বেপরোয়া যুবকের বক্ষের অন্তরালে। ঘুমছে হয়েছে তার চোখে, ঘুমছে হরেছে তার চোখে। সারাটা রাত কেটেছে নির্ঘুম। ভোররাত থেকে এভাবেই একবিংশী রমণীকে সান্ত্বনায় চেপে রেখেছে নিজের বুকের মাঝে। সে তো এখনো ঘুমোচ্ছে আয়েসে, অথচ ঘুম কেড়ে নিয়েছে রৌদ্রের নেশাময় আঁখিযুগলের। তার খবর কি রাখে রমণী? রৌদ্র একাধারে নিজেকে সামলে নেয়। রমণীর চুলের ভাঁজে আঙুল চেপে আলগোছে হাত নাড়ায়। ক্ষণে ক্ষণে শক্ত চুমো আঁকে ঘুমন্ত মেয়েটার কপালে সিথিতে। ভেজা চুল নাকে নাক ডুবিয়ে সুঘ্রাণ টেনে বুক ভরে। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আরো বেশি। কি নেশা তার! মদের নেশায় নেশাগ্রস্ত রৌদ্রকে পরিবর্তন করে নিজের নেশায় নেশাগ্রস্ত করে ছাড়ল এই মেয়ে। রৌদ্রর মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যেদিন সে মেঘাকে প্রথম দেখল। কি পিচ্ছি একটা নুনির পুতুল ছিল তখন। আর এখন সেই নুনির পুতুল তার ঘরের ঘরণী, তার ভালোবাসার সিক্ত অনুরাগিনী। এই মেয়ে এখন সম্পূর্ণরূপে ওর নিজের, একান্ত রৌদ্রের।
আর কোনো ফাঁক পরোয়া নেই। বিরহের দূরত্ব ঘুচে গেছে পুরোপুরি। রোজের উত্তাল ভালোবাসার জোয়ারে স্বয়ং সম্পূর্ণ একবিংশী। এই সম্পূর্ণকে কোথায় লুকিয়ে রাখবেও ইচ্ছে তো করছে বুকের মাঝে খুব করে মিশিয়ে নিয়েছেও খুব করে। তবুও মন ভরেনি। মনকে শান্ত করতে নিষ্পিস করতে হাতের বাঁধন শক্ত করল রৌদ্র। খুব নিবিড়তার গভীরতা বাড়িয়ে কঠিনভাবে জড়িয়ে ধরল মেঘাকে। এতে মেঘার বিভ্রান্তি হয় নিদ্রায়। শক্ত আলিঙ্গনে দম ফুরিয়ে আসে। ঘুম চোখ কুঁচকে ঘুমের ঘোরে রেগে যায়। রায়নমুখ ব্যথা পাচ্ছি তো। তৎক্ষণাৎ বাঁধন আগলা করে রৌদ্র। হালকা করে জড়ায়। পিটপিট করে চোখ মেলে মেঘা। মাথা উঁচিয়ে রৌদ্রের দিকে তাকায় সরু নিভু চোখে। ঠোঁট কামড়ে হাসে রৌদ্র। বালিশ থেকে মাথা তুলে টুপ করে একখানা পলস বোলায় একবিংশীর রক্তিম অষ্টপুটে। পরপর আওড়ায় ঠান্ডা স্বরে, শুভ সকাল আমার হৃদয়েশ্বরী, প্রাণের প্রিয়সিনী। নতুন এক দীপ্ত সকালে স্বাগতম আপনাকে। রৌদ্রের সাথে দৃষ্টি মিলিয়ে বিনিময় হতেই একরাশ লজ্জা পেল মেঘা। ধক করে উঠল ওর কোমল হৃদয়। ছলাৎ করে দৃষ্টি নামিয়ে লাজের রাঙা হয়ে মুখ লুকিয়ে ফেলল লোকটার গ্রীবার ভাঁজে। তৃপ্তিময় লজ্জায় রক্তবর্ণর ধারণ করল একবিংশের ফর্সা আদল। সংকুচিত হয়ে মিলিয়ে গেল সে। ঠোঁটে কুণ্ঠিত হাসি। একবিংশের এমন হৃদকারক বেহাল দশা দেখে আবেশে শীতল হাসল রৌদ্র। বাম কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, লাভ ইউ সুইট হার্ট অ্যান্ড থ্যাংকস ইউ এগেইন, থ্যাংকস ফর ইউর ফিলিংস মাই হার্ট উইথ সাচ বিউটিফুল জয়। একবিংশের ভারী বিড়ম্বনায় পড়ল লোকটার এমন আবেগঘন কণ্ঠে। এবার মিয়ে গেল পুরোপুরি। মুখ লুকিয়ে লোকটার উদরের ধারে শক্ত চিমটি কেটে বলল কোনো রকমে, অসভ্য নির্লজ্জ রাইনমুখ, খবরদার আমার সাথে কথা বলবেন না। জানেন কি আপনি একটা নির্লজ্জ লোক। আই হেট ইউ বাট আই লাভ ইউ। সভ্য মেয়ে সমান দিয়ে আর একটু খুব আলগোছে। খবরদার না, দূরে যান। এই জীবনে আর দূরে যাচ্ছি না, বরং বারবার কাছে আসবো। মেঘা বিড়বিড় করে বকল রৌদ্রকে। লোকটা তাকে নাজেহাল করে ছেড়েছে। লজ্জার আড্ডালে নিজেকে লুকিয়ে নিয়েছে রমণী। সে আর এই লোকের মাখো কথায় খুলবে না কিছুতেই। রৌদ্র নিঃশব্দে হেসে এক পর্যায়ে দৃষ্টি ফেরায় দেয়ালে ঘড়ির দিকে। প্রায় 10:30 বাজে। সময় দেখে শুষ্ক ঢোক গেল আদ্র স্বরে ডাকল, কটা বাজে খেয়াল আছে? উঠবে না? মেঘা ঝটপট মাথা তুলে ঘড়ির দিকে তাকায়। চক্ষু চড়ক গাছ হয় অমনি। বাঁধন ছাড়িয়ে ধরফড়িয়ে উঠে বসে। এ কি 10টা বেজে গেছে? আর আমরা বাড়িতে নেই? নিশ্চয়ই সবাই জেনে গেছে এতক্ষণে। রাইনমুখ, আপনি আগে ডাকবেন না আমায়? ব্যস্ত হয়ে পড়ল মেঘা। এদিকে ওকে উদ্গ্রীব দেখে মিটমিটিয়ে হাসছে রৌদ্র। শাওয়ারের পর সিরাতের কাবার থেকে একটা ড্রেস বের করে পরে নিয়েছে মেঘা। সিরাতের ড্রেস অনেকটাই ঢিলে আর ছিপছিপে অঙ্গে। কাঁধের কাছটায় ঢিলে হয়ে খসে পড়েছে এক প্রকার। রমণীর উন্মুক্ত ফর্সা গ্রীবা দৃশ্যমান ফর্সা ত্বকের ছোপ ছোপ দাগগুলো, যা রোজের দেওয়ার উন্মত্ত ভালোবাসার চিহ্ন হিসেবে বয়ে এসে গেছে এবেলায়। ঘড়ির বসে দেওয়া তৃপ্ত আঘাত। এখন সে আঘাতের চিহ্ন দেখে কিছুটা রাগ উঠল নিজের প্রতি। অস্থির মেঘাকে টেনে কাছে আনলো। গলা থেকে জামাটা একটু নামিয়ে পূর্ণ দৃষ্টি লক্ষ্য করলো। ক্ষুদ্র লালচে ক্ষতের ওপর আরামসে ঠোঁট ছুঁয়ে বলল অপরাধী স্বরে, সরি। মেঘা খানিক লাজুক হাসে। চোখ নামিয়ে আবার চোখ তোলে। রোজের গলায় নজর দেয়। সেখানটায় তার দেওয়া কামড়ের দাগ গেঁথে নিয়েছে রৌদ্র। মেঘা শব্দপূর্ণে কালো ট্যাটুর ওপর চিহ্নের ওপর ওষ্ঠ স্পর্শ একে নিজেও বলে মৃদুভাষী হয়ে, আমিও সরি। রৌদ্র হেসে ওঠে রৌদ্র। মেঘাকে চেপে ধরে শক্ত করে চুমু খেয়ে বলে, লাভ ইউ এমপি। মেঘাও তাই করল, তবে পরশ ছিল আলতো। রৌদ্রের ঠোঁট জোড়ায় টুপ করে ঠোঁট ছুঁয়ে বলল লাজুকতায় চোখ নিয়ে, লাভ ইউ টু মাই এলপি। ওরা কবির মেনশনে ফিরতে দুপুর গড়িয়েছে। ভয়ে বুক দূর করছে মেঘার। হানচান করছে ভীষণ। রৌদ্রের পিছু পা টিপে বাড়িতে ঢুকলো সে।
লাঞ্চের পর ড্রয়িং রুমেই বসে আছেন সকলে। মেঘা সবাইকে একসাথে দেখে শুকনো ঢোক গিলল, লুকিয়ে যায় রোজের পিছে। রোজের শার্ট খামচে ধরে অশ্রু উল্টায়। না জানি এদের দেখে সবাই কি ভাববে। মেঘা সবার মাঝে ইয়াসকে খুঁজল, পেল না, তবে হাঁপ ছাড়ল এতে। রোজের ধূপধাপ পায়ের সন্দেহে সবার নজর পড়ল ওদের দিকে। সিরাত ছিল টেবিলের পাশে, চোখ বড় বড় করে তাকালো সে। মেঘার পরনে নিজের ড্রেস আর রোজের পরনে আহিয়ানের শার্ট প্যান্ট দেখে চরম আশ্চর্য আশ্চর্যের ভাব ফুটালো মুখাবে। মুখ ফাঁকা হয়ে আসলো আপনা আপনি। বসেছিল বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে, সরি হেসে ফেলেছিলাম। বসেছিল বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল, চোখ ফেলল ঘন পলক। সবার দৃষ্টি নিজের দিকে অনুমান করা মাত্রই ভরকে গেল মেঘা। একটু তাকিয়ে জড়সড়ো হয়ে নখ খুঁটল। চোখ তুলে তাকানোর হিম্মত পেল না ভিতর রমণী, অথচ সেই নির্লজ্জ লোকটার কোনো হেরফের নেই। মেঘা দাঁড়াতে পারল না, সবার নজর থেকে বাঁচতে রোজকে ফেলে এলোমেলো কদমে ছুটল সিঁড়ি বেয়ে। সিরাতের বুঝতে বাকি নেই, ফিক করে হাসল সে। হাসি চেপে নিজেও পিছু নিল মেঘার। রুবিনা কবির চোখ সরু করে দেখলেন দুজনকে, কণ্ঠ জড়িয়ে ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, দুটোতে কোথায় ছিলি সকাল থেকে? রুদ্র হাসে অদ্ভুত, অষ্টপুতে দাঁতে দাঁত চেপে আঙুলের ডগায় গাড়ির চাবি ঘুরিয়ে নির্লজ্জের ন্যায় গা ছাড়া ভাবে জবাব দেয়, সকাল থেকে না তো, রাত থেকে। দুটোতে মিলে আপর ফ্ল্যাটে ছিলাম। ক্ষণকাল বাদ অর্থ বুঝে থতমত খেলেন ভদ্রমহিলা। চোখ নামিয়ে স্বামীর দিকে কটমট করে তাকালেন। আহাম্মক বললেন তোফায়েল কবির, তার দিকে এভাবে রেখে তাকানোর কি আছে? তিনি কি করলেন? স্বামীর ভ্যাট ভ্যাট দৃষ্টিতে ফোঁস করে শ্বাস ফেললেন রুবিনা কবির। মুখ ফিরিয়ে হাসলেন বোধহয়। রোজ ওপাশে এপাশ ওপাশ তাকায়, গলা উঠিয়ে প্রশ্ন করে টেনে টেনে, মম, আদ্র কোথায়? চলবে, নিশ্চয়ই আদ্রকে খোঁচাবে এই বেটা। যাই হোক, আজকের পর্ব পড়তে পড়তে কিন্তু আমি ভীষণ হেসেছি। তোমাদের কি অবস্থা জানাবে কিন্তু। আমি জাস্ট হাসির জন্য কথা বলতে পারতেছি না, এতটা হাসি পাচ্ছে। তো আমার কিন্তু রোজের পাগলামিগুলো অনেক ভালো লাগছে। আর লাস্টলি ও এখন আদ্রকে খুঁজছে কেন জানো? ও আদ্রকে খোঁজাবে যে তোমার বাসর হয়নি, আমার বাসর হয়ে গেছে, দেখো। আর পরবর্তী পর্বের জন্য ওয়েট করো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।